আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় অলরেডি আমরা 2টা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমাদের এটার তৃতীয় ক্লাস এবং এই আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। তাহলে দেখো, দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের পাঠ 6 থেকে 11 আজকে আমরা দেখব। তাহলে দেখো, পাঠ 6 থেকে 7-এ আছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর বর্ণনা। আমরা জানি যে প্রত্যেকটা জীবদেহ অসংখ্য টিস্যু বা কোষ নিয়ে গঠিত। যে সকল জীবদেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলা হয়। আর যে সকল জীবদেহ বহু কোষ নিয়ে গঠিত তাদেরকে বহুকোষী উদ্ভিদ বা বহুকোষী জীব বলা হয়। কোষের ভিত্তিতে কোষের সংখ্যার অথবা উৎপত্তির দিক থেকে আমরা বিভিন্ন আকার আকৃতি কোষ দেখতে পাই, যে কোষগুলো অভিন্ন হওয়া বা ভিন্ন হওয়া সত্ত্বেও এরা অনেক সময় একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে। যখনই কোনো অনেকগুলা টিস্যু বা কোষ একত্রিত হয়ে একটা কাজ করে তখন তাকে টিস্যু বলা হয়। আর আজকে আমরা দেখবো যে উদ্ভিদ টিস্যু 2 প্রকারের। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। দেখো এখানে দেখাচ্ছি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু গুলো কোনগুলো? ভাজক টিস্যু হচ্ছে যে সকল উদ্ভিদের টিস্যু বিভাজন ক্ষমতা রাখে, অর্থাৎ বিভাজিত হতে পারে। এক বা একাধিক টিস্যু বিভাজিত হয়ে আরো নতুন এক বা একাধিক টিস্যুতে পরিণত হয়, সেই সকল টিস্যুগুলোকে বলা হয় ভাজক টিস্যু। ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের যে বর্ধনশীল অংশ, যেমন ধরো মূল বা কাণ্ড, এই অংশগুলোতে এই ভাজক টিস্যু দেখা দেয়। ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করতে সহায়তা করে এবং নতুন টিস্যুর সৃষ্টি করে। নতুন নতুন টিস্যু তৈরিতে ভাজক টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আসো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু থেকে উৎপন্ন। ভাজক টিস্যু থেকে উৎপন্ন যে সকল টিস্যু বিভাজন ক্ষমতাহীন, অর্থাৎ এদের বিভাজিত হওয়ার কোনো ক্ষমতা নাই, এরা পরিণত এবং যে নির্দিষ্ট আকৃতি সম্পূর্ণ, এই টিস্যুগুলোকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু সাধারণত খাদ্য প্রস্তুত এবং পরিবহনের কাজ করে, দেহ গঠন ও দৃঢ়তা প্রদান করে। তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ টিস্যু হচ্ছে প্রধানত 2 প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনগুলো? ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু বিভাজিত হতে পারে, ভাঙতে পারে। এক বা একাধিক টিস্যু ভেঙে বা বিভাজিত হয়ে যখন নতুন টিস্যু পরিণত হয় তখন সেই টিস্যুগুলোকে আমরা বলবো ভাজক টিস্যু। আর এই সকল টিস্যু আমরা সাধারণত দেখতে পাই উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেমন মূল বা কাণ্ডে। অপরপক্ষে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে ওই সকল টিস্যু যেই টিস্যুগুলোর উৎপত্তি হয় ভাজক টিস্যু থেকে এবং যেই টিস্যুগুলো বিভাজন ক্ষমতা থাকে না, এরা নির্দিষ্ট আকারের হয়ে থাকে, সেই টিস্যুগুলোকে বলা হয় স্থায়ী টিস্যু। এই টিস্যুগুলো সাধারণত খাদ্য পরিবহন এবং প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেহ গঠন ও দৃঢ়তা প্রদান করে থাকে। ওকে, তাহলে আমাদের উদ্ভিদ টিস্যুর ক্লাসিফিকেশন আমরা দেখে ফেললাম। এখন আসো আমরা প্রাণী টিস্যুতে যাই। প্রাণী টিস্যু একইভাবে প্রাণীদেহ একইভাবে অনেক রকম টিস্যু নিয়ে গঠিত এবং এক একটা টিস্যুর কাজ এক এক রকম। দেখো, প্রাণী টিস্যুকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আবরণী টিস্যু, 2 পেশি টিস্যু, 3 যোজক টিস্যু, 4 স্থায়ী টিস্যু। আবরণী টিস্যু। আবরণী টিস্যু হচ্ছে ওই সকল টিস্যু যে টিস্যুগুলো প্রাণীদেহে আবরণ তৈরি করে। নাম থেকেই বোঝা যায় যে এই টিস্যুর কাজ হচ্ছে আবরণ তৈরি করা। যেমন ধরো আমাদের মানব দেহের যে চামড়া বা মাংসপেশির উপরের আবরণ এবং মুখ গহ্বরের ভিতরের আবরণ, এগুলো হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যুর কাজ হচ্ছে বাহিরের আঘাত থেকে বা বাহিরের বিভিন্ন প্রকার চাপ থেকে প্রাণী দেহকে রক্ষা করা।
এই আবরণী টিস্যু সাধারণত কতগুলো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে, এবং এই যে এক বা একাধিক স্তরে সাজানো থাকে সেটা একটা পাতলা পর্দার উপর সাজানো থাকে। তাহলে আমরা কি দেখলাম যে আবরণী টিস্যু এক বা একাধিক স্তরে সাজানো থাকে, এক বা একাধিক আবরণী টিস্যুর একটা পাতলা পর্দার উপর সাজানো থাকে, এবং আবরণী টিস্যুর মধ্যবর্তী স্থানে বা আবরণী টিস্যুর মাঝে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। তাহলে আরেকবার বলছি, আবরণী টিস্যু সম্পর্কে আমরা জানলাম যে আবরণী টিস্যু হচ্ছে ওই সকল টিস্যু যেই টিস্যুটা প্রাণীর দেহে আবরণ তৈরি করে, মাংসপেশির উপর একটা আবরণ তৈরি করে, সেটাই হচ্ছে আবরণী টিস্যু। এই টিস্যুর কাজ হচ্ছে দেহকে বাহিরে বিভিন্ন আঘাত বা চাপ থেকে রক্ষা করা, এবং আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এটা এই টিস্যুগুলো এক বা একাধিক স্তরে থাকে এবং একটা পাতলা পর্দার উপর সাজানো থাকে। আর আবরণী টিস্যুগুলো সাধারণত এর মধ্যে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। ওকে, দেন আসো পেশি টিস্যু। পেশি টিস্যু, মানব দেহে অনেক বা জীব দেহে অনেক ধরনের পেশি আছে, যেই পেশিগুলো আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, সংকুচিত প্রসারিত করতে পারি। আবার কিছু পেশি আছে যেগুলো আমরা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া বা সংকুচিত প্রসারিত করতে পারি না। তাহলে সংকোচন প্রসারণের উপর ভিত্তি করে এই টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এই যে দেখো, পেশি টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ঐচ্ছিক পেশি, দুই হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি হচ্ছে ওই সকল পেশি যেই পেশিগুলোকে আমরা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, যেমন হাত পায়ের পেশি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে ওই ধরনের পেশি যে পেশিগুলো আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি না। তাহলে ঐচ্ছিক পেশি হচ্ছে আমরা বললাম যে মানে হাত এবং পায়ের পেশি। এই পেশিগুলো সাধারণত হাড়ের সাথে লেগে থাকে এবং আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে আমাদেরকে সাহায্য করে। অন্যদিকে অনৈচ্ছিক পেশি যেগুলো, অনৈচ্ছিক পেশি হচ্ছে আমাদের পাকস্থলী পেশি এবং হৃৎপেশি নামে একটা অনৈচ্ছিক পেশি আছে। এই পেশিগুলো আমরা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি না। অনৈচ্ছিক পেশির কাজগুলো কি কি? অনৈচ্ছিক পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি না, মানে পুরো পেশির কথা যদি আমরা বলি যে পেশি টিস্যুর কাজটা কি, পেশি টিস্যুর মধ্যে যেহেতু অনৈচ্ছিক ঐচ্ছিক দুটোই আছে, তাহলে পেশি টিস্যুর কাজের মধ্যে আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক দুটোই পেয়ে যাব। পেশি টিস্যুর কাজ হচ্ছে দেহকে আকৃতি প্রদান করা, অস্থি চলাচলে সহায়তা করা, তারপরে নড়াচড়া ও চলনের সহায়তা করা, বাহিরের আঘাত থেকে রক্ষা করা, এবং হৃৎপেশি নামে যে অনৈচ্ছিক পেশিটা আছে সেই পেশির কাজ হচ্ছে রক্ত চলাচলে সাহায্য করা। আচ্ছা, তারপরে তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে, এদের ক্লাসিফিকেশনও ভিন্ন, এদের কাজও ভিন্ন। এবার আসো এই নাম্বার 3, যোজক টিস্যু। যোজক টিস্যু কোনগুলো? যোজক টিস্যু হচ্ছে প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সমন্বয় সাধনকারী টিস্যু। এই টিস্যুর কাজ হচ্ছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুর মধ্যে সমন্বয় সাধন করা বা একটা সম্পর্ক তৈরি করা। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদুময় হয়ে থাকে। যেমন কঠিন টিস্যুগুলো কি কি? কঠিন টিস্যু হচ্ছে যেমন হাড়ের টিস্যু কঠিন টিস্যু। যোজক টিস্যুর মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু কঠিন হয়, তরল হয় এবং মেদময় হয়। তো কঠিন টিস্যু কোন? যে কঠিন যোজক টিস্যু সেগুলোর মধ্যে কঠিন যোজক টিস্যু হচ্ছে হাড়, হাড়ের টিস্যু। হাড়ের টিস্যুটা হচ্ছে এই কঠিন যোজক টিস্যু। আর তরল যোজক টিস্যুর মধ্যে হচ্ছে রক্ত, আর মেদময় যোজক টিস্যুর মধ্যে হচ্ছে তরুণাস্থি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে যোজক টিস্যু হচ্ছে এমন এক প্রকার টিস্যু যে টিস্যুর কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের সাথে টিস্যুর সমন্বয় সাধন করা বা সংযোগ স্থাপন করা। এই টিস্যু প্রধানত 3 ধরনের হয়, এক হচ্ছে কঠিন, 2 হচ্ছে তরল, 3 হচ্ছে মেদময়। কঠিন যোজক টিস্যু কোনগুলো? হাড়ের টিস্যু। হাড়ের
হাড় যেটা সেটা হচ্ছে কঠিন যোজক টিস্যু, আর রক্ত রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু, আর মেদময় যে টিস্যুটা সেটা হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, হাড়ের কথা বলি, যে হাড় হাড় আমরা জানি যে হাড়ের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম থাকে, তাই না? হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, এবং এই হাড়ের কাজ কি? হাড়ের কাজ হচ্ছে দেহকে একটা সুগঠিত মানে একটা সুন্দর একটা আকার দান করা, বা দেহ ভারসাম্য রক্ষা করা, দেহকে দৃঢ়তা প্রদান করা, এই কাজগুলো হচ্ছে হাড়ের কাজ। এবং দেখো, তরল যোজক টিস্যুর মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে রক্ত। রক্তের কাজ কি? আমরা জানি যে রক্ত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা যোজক টিস্যু, কেননা যে কোনো রোগ জীবাণু, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, যারা যদি কোনো রোগ জীবাণু দ্বারা মানুষ বা অন্যান্য প্রাণী যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে রক্তই প্রথমে এফেক্টেড হয়। এবং রক্ত বিভিন্ন ভাবে তার কাজ করে থাকে, যেমন শ্বসনের সময় আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেন যে গ্রহণ করি, সেই অক্সিজেন এই রক্তের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন রূপে আমাদের ফুসফুসে যায়। আচ্ছা, তাহলে আমি আশা করছি যে তোমাদের উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে আমরা এখন নেক্সট টিস্যুতে যাই, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। যোজক টিস্যু শেষ, এখন আমরা পড়বো কি স্থায়ী টিস্যু, সরি স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ টিস্যু, যে টিস্যুগুলো আমাদের দেহের উদ্দীপনা বা উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়। আমাদের দেহে বিভিন্ন ধরনের সংবেদনশীল অঙ্গ রয়েছে, মানব দেহে অনেক সংবেদনশীল অঙ্গ রয়েছে। এই সংবেদনশীল অঙ্গগুলোতে বিভিন্ন অনুভূতির যে সৃষ্টি হয়, সেই অনুভূতিটা মস্তিষ্কে প্রেরণ করাই হচ্ছে স্নায়ু টিস্যুর কাজ। যেমন ধরো, আমাদের দেহে অনেক সংবেদনশীল অংশ রয়েছে, যেই অংশগুলোতে স্নায়ু টিস্যু নেই। যেমন তুমি যদি নখ কাটো বা চুল কাটো, তখন কিন্তু তুমি ব্যথা পাবে না, অর্থাৎ সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে স্নায়ু টিস্যু নেই, যার কারণে তোমার অনুভূতিটা তুমি ফিল করতে পারো না। কিন্তু তোমার স্কিনে বা শরীরের অন্য যে কোনো অংশে তুমি যদি আঘাত পাও বা ব্যথা পাও, তাহলে কিন্তু সাথে সাথে তুমি সেটা বুঝতে পারো। এবং এই বুঝাটা, এই যে তুমি বুঝতে পারো, সেটা হয় স্নায়ু টিস্যুর কারণে। কারণ স্নায়ু টিস্যু সেই অনুভূতিটা তোমার মস্তিষ্কে পাঠিয়ে দেয়, এবং মস্তিষ্ক তখন তোমাকে জানান দেয়, এবং সেই অনুযায়ী আমাদের কি হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্নায়ু টিস্যুর কাজটা কি। তাহলে স্নায়ু টিস্যু হচ্ছে যে প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এই যে আমি একটা স্নায়ু কোষ বা নিউরনের চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই স্নায়ু কোষের দুইটা অংশ থাকে। একটা আদর্শ স্নায়ু কোষের দুইটা অংশ থাকে, এক হচ্ছে এই যে কোষ দেহ, এক হচ্ছে কি কোষ দেহ, আর হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। কোষ দেহের আবার দুইটা অংশ থাকে, এক হচ্ছে ডেনড্রন, আর দুই নাম্বার হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন কোনগুলো? কোষ দেহর চারিদিক থেকে আঙুলের মতন যে অংশগুলো বের হয়, সেগুলো হচ্ছে ডেনড্রন। এবং কোষ দেহটা যেই মানে কোষের যেই প্রান্তে অবস্থিত, তার বিপরীত প্রান্তে যে সোজা মানে সরল আকারের যে অংশটা, সেটা হচ্ছে অ্যাক্সন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্নায়ু টিস্যু একক হচ্ছে নিউরন, এবং এই নিউরনের দুইটা অংশ থাকে, এক হচ্ছে কোষ দেহ, দুই হচ্ছে প্রলম্বিত অংশ। এবং কোষ দেহের আবার দুইটা অংশ থাকে, এক হচ্ছে ডেনড্রন, দুই হচ্ছে অ্যাক্সন। ওকে, এখন দেখাচ্ছি স্নায়ু টিস্যুর কাজগুলো কি কি। স্নায়ু টিস্যুর কাজগুলো আমরা একটু পড়ি। দেখো, দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। যে কথাটা আমি বললাম, যে আমাদের শরীরের বিভিন্ন অংশে যদি কোনো অংশ যদি আমরা ব্যথা পেয়ে থাকি, সেই অনুভূতিটা কোথায় পাঠাবে? মস্তিষ্কে প্রেরণ করা। এবং এটার কাজ হচ্ছে কার? স্নায়ু টিস্যু। এই যে আমি লিখেছি দেখো, উদ্দীপনা বহন করা, তার মানে উদ্দীপনা বহন করা কার কাজ? স্নায়ু টিস্যুর কাজ। নাম্বার 2, দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক হাতকে এই কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। এই যে একটা এক্সাম্পল দিয়ে বোঝালো যে তোমার আমাদের শরীরের কোনো অংশ যদি মশা কামড়ায়, ধরো হাতে মশা কামড়ালো, সেক্ষেত্রে এই অনুভূতিটা, এই ফিলিংসটা আমাদের মস্তিষ্কে চলে যাবে, সেটা স্নায়ু কোষের দ্বারা। এবং মস্তিষ্ক তখন আমাদের হাতকে মানে মশাটা তাড়ানোর জন্য বা মশাটা মারার জন্য সে কি করবে, মানে সিগন্যাল দিবে, এবং
সেই সিগন্যাল অনুযায়ী তখন হার্ট বা বডির অর্গান গুলো তখন কাজ করবে। অতএব স্নায়ু টিস্যু যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু মানুষের মস্তিষ্ক কি হবে না, ঠিকমতো কাজ করবে না। দেন নাম্বার 3 দেখো, উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। তার মানে আমাদের স্মৃতি, আমাদের যে কোনো কিছু মনে রাখা, এর পেছনেও কি আছে, স্নায়ু টিস্যুর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এই যে স্নায়ু টিস্যুর যখন উদ্দীপনাটা মস্তিষ্কে পাঠায় তখন মস্তিষ্ক সিগন্যাল দেয় এবং সেই সিগন্যাল অনুযায়ী বডির অঙ্গগুলো কাজ করে। তার মানে কি হলো, যে আমাদের শরীরের অঙ্গগুলো কাজ করতেছে এবং এই কাজের মধ্যে একটা সমন্বয় সাধন করাটাই হচ্ছে স্নায়ু টিস্যুর কাজ। তাহলে দেখো আমরা আরেকবার একটু রিভিউ করি। আমরা এখানে কি পড়লাম, আজকে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনে আমরা পড়লাম উদ্ভিদ টিস্যু সম্পর্কে, প্রাণী টিস্যু সম্পর্কে। উদ্ভিদ টিস্যু সম্পর্কে আমরা কি পড়লাম, যে উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে ভাজক টিস্যু, দুই হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনগুলো মনে আছে, ভাজক টিস্যু হচ্ছে ওই টিস্যুগুলো যেগুলো কি ভাঙতে পারে বা বিভাজিত হতে পারে, তাই না? আর স্থায়ী টিস্যুগুলো কোথায় থেকে আসে, স্থায়ী টিস্যুগুলোর উৎপত্তি হচ্ছে ভাজক টিস্যু থেকে। এগুলো কি বিভাজন ক্ষমতা নেই। ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদকে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করা, বৃদ্ধিতে সহযোগিতা করা। আর স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য পরিবহনে সহায়তা করা, দেহকে দৃঢ়তা প্রদান করা। এই হচ্ছে উদ্ভিদ টিস্যু সম্পর্কে ধারণা। তারপর আসো প্রাণী টিস্যু সম্পর্কে আমরা পড়েছি যে প্রাণী টিস্যু 4 প্রকারের হয়ে থাকে: আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আবরণী টিস্যু হচ্ছে আমাদের মানে প্রাণী দেহের যে বাহিরের আবরণ, সেটা হচ্ছে বাহিরের এবং ভিতরের যে আবরণ থাকে সেই আবরণটাই হচ্ছে আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুটা বিভিন্ন স্তরে থাকে এবং এই আবরণী টিস্যুটা একটা পাতলা পর্দার উপর সাজানো থাকে, ঠিক আছে? আবরণী টিস্যুর কাজ হচ্ছে বাহিরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। দেন আসো পেশি টিস্যু। পেশি টিস্যু হচ্ছে মানব দেহ বা জীব দেহের অনেকগুলো পেশি টিস্যু আছে, যে টিস্যুগুলো আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি, সংকোচন প্রসারণ করতে পারি। আবার কিছু টিস্যু আছে যেগুলো আমরা সরাসরি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি না। এই নড়াচড়া বা চলা মানে সংকোচন প্রসারণের উপর ভিত্তি করে পেশি টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ঐচ্ছিক পেশি, দুই হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশিগুলো হচ্ছে হাত এবং পায়ের পেশি, যেগুলো আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে পাকস্থলীর পেশি, হৃদপেশি, এবং এই পেশিগুলো আমরা নাড়াচাড়া করতে পারি না। হৃদপেশির কাজ হচ্ছে রক্ত চলাচলে সাহায্য করা, আর পেশি টিস্যুর কাজ হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চলাচলে সহায়তা করা, দেহকে দৃঢ়তা প্রদান করা। তারপর আসো যোজক টিস্যু। যোজক টিস্যু কোন টিস্যু? যোজক টিস্যু হচ্ছে এক ধরনের টিস্যু, যে টিস্যুগুলো আমাদের শরীরের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে। যোজক টিস্যু সাধারণত কত প্রকারের? 3 ধরনের হয়ে থাকে: কঠিন, তরল ও মেদময়। কঠিন টিস্যু গুলো হচ্ছে, কঠিন যোজক টিস্যু হচ্ছে হাড়, এবং এই হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে। হাড় আমাদের দেহের ভার বহন করে, দেহকে কাঠামো প্রদান করে। আর তরল যোজক টিস্যু যেটা, সেটা হচ্ছে রক্ত। রক্ত আমাদের দেহের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টিস্যু। এই টিস্যুটা সাধারণত আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ, আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তারপর অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসে যে আমাদের শ্বসন কার্যটা ঠিক মতো হয়। তারপর আসলে মেদময় যে যোজক টিস্যু আছে, মেদময় যোজক টিস্যু হচ্ছে তরুণাস্থি। যেটা বলেছিলাম যে তরুণাস্থি হচ্ছে এমন এক ধরনের টিস্যু যেগুলো হাড়ের চেয়ে নরম, কিন্তু এরা অনেক টান সহ্য করতে পারে। যেমন নাক এবং কানের যে টিস্যু, সেই টিস্যুগুলো, এই টিস্যুগুলো অনেক টান সহ্য করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যোজক টিস্যু কঠিন, তরল এবং মেদময়, এবং এক একটা টিস্যু এক এক ধরনের কাজ সম্পূর্ণ করে। তারপর আসলে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে ওই ধরনের টিস্যু যে টিস্যুগুলো কি করে, উদ্দীপনা, শরীরের বিভিন্ন অংশ থেকে উদ্দীপনা বা ফিলিংস গুলো মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক সে অনুযায়ী কাজ করে। সেই টিস্যুটাই হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর সাধারণত স্নায়ু টিস্যুর মানে স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন, এবং নিউরনের প্রধানত 2টি অংশ থাকে। এক হচ্ছে কোষ দেহ, 2 হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহের আবার 2টি অংশ থাকে, ডেনড্রন এবং অ্যাক্সন। তাহলে আমরা দেখো পার্ট 11 পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, এবং পার্ট 11 পরে
তোমাদের যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল আছে এবং অবজেক্টিভ আছে, সেগুলো তোমরা পড়বে। আশা করছি এই অধ্যায় যে 3টা ক্লাস নেওয়া হয়েছে, সেই 3টা ক্লাস তোমরা ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের সমস্যাগুলো থাকবে না, তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবে। এবং এই অধ্যায়ের উপরে তোমাদের পরবর্তী হয়তো ফ্রাইডেতে তোমাদের রুটিন বলে দেওয়া হবে, তোমাদের তখন পরীক্ষা হবে এবং এই প্রশ্নগুলো আমি পড়িয়েছি এর মধ্য থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।